আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নিজের এবং পরিবারের কারো আওয়ামী লীগের নেতৃত্বে না থাকার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা। নির্বাচনের পরও ভারতেই থাকার পরিকল্পনা। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের সবচেয়ে ভালো ভোটের প্রতিশ্রুতি। জনগণের সঙ্গে প্রতারণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ বিএনপির। সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হবে মন্তব্য। হাইব্রিড মডেলে শুধু ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ 7 কলেজ। পড়ার সুযোগ হারাবেন লাখের বেশি শিক্ষার্থী। এবং সিরাজগঞ্জে এইচআইভি পজিটিভ রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগে উদ্বেগ। 5 বছরে 255 রোগী শনাক্ত। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঠাকুরগাঁওয়ে মহাবিপন্ন বনরুই উদ্ধারের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। আপাতত ভারতেই থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন রোকসানা আমিন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির গোপন এক জায়গায় অবস্থান করছেন তিনি। জুলাই অগস্টে গণহারে মানুষ হত্যা সহ বিভিন্ন অভিযোগে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ রয়েছে। তবে সময় সময় অনলাইনে দলীয় ফোরামে নিজের চেহারা না দেখিয়ে বক্তৃতা করেছেন তিনি। এই প্রথম তিনি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বললেন। ইমেইলের মাধ্যমে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাজনীতিতে তার ও তার পরিবারের ফেরা এবং বাংলাদেশের ভবিষ্যৎ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। রাজনীতিতে বা দলের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ নাও থাকতে পারে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা তাঁর বা তার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে শর্ত হিসেবে বৈধ সরকারের অধীনে সংবিধান ও আইনের শাসনের কথা বলেন তিনি। তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার দল নিষিদ্ধ থাকার বিষয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। জুলাই অভ্যুত্থানে সহিংস দমনপীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ রয়েছে, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। রোকসানা আমিন, চ্যানেল আই। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি শক্তভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নানান কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মুসা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সভা। 2 ঘণ্টা ধরে চলা সভায় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এবার আনসার ছাড়াও সেনা ও নৌবাহিনীর ৯২,৫০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। প্রেস সচিব বলেন, গত 3টি নির্বাচনে যে কোনো পর্যায়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের এবার কোনো দায়িত্ব দেয়া হচ্ছে না। একই সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন নিয়েও আলোচনা হয় পর্যবেক্ষণ সভায়। একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। একটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে এখন আর আওয়ামী লীগ নেই। সাক্ষাৎকার প্রচারের আগে 5 আগস্টে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের কী ভূমিকা ছিল তা সবাইকে স্মরণ করতে বলেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপির নোট অফ ডিসেন্ট এড়িয়ে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতে ইসলামী বলছে, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সংকট সৃষ্টি হবে। আর এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ না করার আগে সই করবে না তারা। রাহুল রায় রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশন মঙ্গলবার তাদের প্রস্তাব জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওই প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। রাজধানীতে 8 দলের সংবাদ সম্মেলনে আবারও নভেম্বরেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে, নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এনসিপিও সংবাদ সম্মেলনে জুলাই সনদে সই করা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ঐক্যমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2 সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3 জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে সব দলই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে নিবন্ধিত দলগুলোকে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর এই সংশোধনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সংশোধনী নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, এমন সিদ্ধান্তে ভোটের রাজনীতিতে দলগুলোর স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অংশীজনদের মতামত ছাড়া কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনা ছাড়া হঠাৎ এমন সংশোধনী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান কঠিন হতে পারে বলেও মনে করেন নেতারা। কিন্তু কোনো ধরনের আলোচনা না করে তারা হঠাৎ করে আরপিওতে এই সংশোধনী এনেছেন। এটা কার জন্য এনেছেন? তারা যদি এমনও দেখাতে পারতেন যে পরিষ্কার গণতন্ত্র রক্ষার্থে এটা প্রয়োজন কোনো কারণে, তাইলেও একটা আলোচনার বাইরে যেতে পারতাম আমরা, যাচ্ছে ঠিক আছে গণতন্ত্র রক্ষার্থে দেখিয়েছে, কোনো কারণ নাই। কারণ নির্বাচন একটা স্ট্র্যাটেজিক জিনিস, রাজনৈতিক দলরা একটা কম্পিটিশনে যাবে, সো তাদের কাছে যত স্ট্র্যাটেজিক টুলস থাকে তত তারা আরও ভালো কম্পিট করতে পারে, কম্পিটিশনটা আরও তত জোরদার হয়, যেটা জনগণের জন্য প্রয়োজন। ভোটের রাজনীতিতে ভিন্নতা আছে, হ্যাঁ, ভোটের অনেকগুলো কেমিস্ট্রি আছে যেগুলো সাধারণ রাজনীতির সাথে মেলানো যায় না। সেই ক্ষেত্রে যে পরিচিত প্রতীকগুলো আছে সেগুলোর একটু প্রভাব তো আছেই, যে পূর্ব অবস্থাটাই রাখা উচিত, যার যার দল স্বাধীনভাবে যেন সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে। এমন সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা খর্ব হবে বলে মনে করে বিএনপি। সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। আগামী নির্বাচনে আরও জোট হইতে পারে যদি তারা কমফোর্টেবল ফিল করে, নিজেরা স্বাচ্ছন্দ্য অনুভব করে, তারা যাদের সাথী এতদিন একসাথে কাজ করেছে তাদের মার্কা নিয়ে কাজ করবে বা নির্বাচন করবে, সেখানে তারা যদি চায় তাহলে সেটা যাতে করে নির্বাচন কমিশন অনুমতি দেয়, যাতে করে একজন মানুষ স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে। তবে সংশোধনীতে আপত্তি নেই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শুধু ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার আলোচিত শীর্ষ 7 কলেজ। এর কারণ হাইব্রিড মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের পর কলেজগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের যে পরিকল্পনা, তাতে স্কুলিং পদ্ধতির হাইব্রিড মডেল চালু করা হবে। এতে 1 লাখের বেশি শিক্ষার্থী কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে। মিথিলা রাজনীর রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তার অধীনে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠদান করে আসছিল শত বছরের ঐতিহ্যকে ধারণ করা ঢাকা কলেজ ও ইডেন কলেজ সহ রাজধানীর 7 কলেজ। অধিভুক্তি বাতিলের পর প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এতে থাকছে সীমিত সংখ্যক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ, ফলে বঞ্চিত হবে হাজারো শিক্ষার্থী। আমরা এটা কোনোভাবেই মেনে নিব না যে আমাদের কলেজ ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থী প্রবেশ করুক। 7 কলেজের সব স্টুডেন্টের একটাই দাবি, আমরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি চাই, কিন্তু আমরা এই হাইব্রিড মডেলটা চাচ্ছি না। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আমাদের বাবারা প্রবেশ করতে পারে না, সেখানে এসব আউট যারা আছে তাদের প্রবেশের কথা প্রশ্নই আসছে না কোনো। কলেজগুলোতে বর্তমান আসন সংখ্যা প্রায় 1,10,000। হাইব্রিড মডেলে ভর্তি হতে পারবে মাত্র 1,600 জন। ঢাকা কলেজে বর্তমানে বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 5টি ডিসিপ্লিনে ভর্তি হতে পারবে 350 জন। কম খরচে শিক্ষার সুযোগ হারাবে 14,000-এর বেশি শিক্ষার্থী। ইডেন মহিলা কলেজে 23 বিভাগের পরিবর্তে 4টি ডিসিপ্লিনে 280 জন ভর্তি হতে পারবে। এতে শিক্ষার সুযোগ হারাবে প্রায় 24,000। বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এখন বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 2টি ডিসিপ্লিনে 140 জন শিক্ষার্থী ভর্তি হবে। এখানে উচ্চশিক্ষার সুযোগ হারাবে 5,000-এর মতো শিক্ষার্থী। সরকারি বাংলা কলেজে 21টি বিভাগের পরিবর্তে 5টিতে 350 জন ভর্তি হতে পারবে। সুযোগ হারাবে 10,668 জন। একইভাবে তিতুমির কলেজে 22টি বিভাগকে বিলুপ্ত করে 5টিতে ভর্তি হবে 350 জন। বঞ্চিত হবে 27,000-এর বেশি শিক্ষার্থী। কবি নজরুল কলেজে 19টি বিভাগের পরিবর্তে 1টি ডিসিপ্লিনে মাত্র 70 জন ভর্তির সুযোগ পাবে। বঞ্চিতের সংখ্যা প্রায় 15,000। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 17টির বদলে 1টি ডিসিপ্লিনে ভর্তি হবে 70 জন। উচ্চশিক্ষার আসন সংখ্যা বাদ পড়বে 9,000। শিক্ষাবিদরা মনে করছেন
সমীক্ষা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত হাজারো শিক্ষার্থীকে সংকটে ফেলছে এবং ভবিষ্যতে সংকট আরও বাড়বে। মূল চাওয়ার জায়গাটাই তো হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চাই। এক্সিস্টিং কাঠামো বা আমার যেরকম ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাকে আমার রিসাফল করা দরকার, উন্নত করা দরকার এবং আমার এমফাসিস দেওয়া দরকার ওই শিক্ষার গুণগত মানের উপরে। একেবারে নতুন একটা ইউনিভার্সিটি করবেন 7টা প্রতিষ্ঠিত এস্টাবলিশড প্রতিষ্ঠানকে অবলুপ্ত করে, এটা তো কোনো মানে হয় না। ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির 80 বছর আগে এস্টাবলিশড, এই উপমহাদেশের 10th ওল্ডেস্ট কলেজ। তো সে প্রতিষ্ঠান আপনি বিলুপ্ত করে দিবেন, এটা কিভাবে সম্ভব? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা। এটা তো ধরেন শিক্ষা সংকোচন। ঐতিহ্যবাহী এই কলেজগুলোর পরিবর্তে তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মডেলটি চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। মানুষের জীবন রক্ষায় মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন আদালত। একই সাথে নিহতের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 2টি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ ওই আদেশ দেন। তবে শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ আদালতকে বলেন, ইতোমধ্যে সরকার একটি কমিটি করেছে, সেফটি অডিটও চলমান আছে বলে তিনি জানান। এর আগে জনস্বার্থে ঢাকার মেট্রো রেল ও সব ফ্লাইওভার নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নির্বাহী পরিচালক ও ইটালীয় থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে রিটে বিভাগদারি করা হয়েছে। সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। 2020 সাল থেকে এ পর্যন্ত জেলায় 255 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে 26 জনের, যার মধ্যে অধিকাংশ ইনজেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারী। এইডস রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে সরকারিভাবে শুরু করা হয় এইচআইভি পরীক্ষা। গত বছরের তুলনায় চলতি বছর হঠাৎ করেই পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী 187 জন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন ও যৌনকর্মী 4 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন। একটু ওষুধ 4 জন নিতাম, নিয়ে উনি দিল দাগ আছে না, দাগ দিয়া দিলাম। এই সদর হাসপাতালে যখন শুনতে পারলাম যে এটার ওষুধ আসছে, আমরা এখানে এসে সরপূর্ণ হলাম আর কি। আল্লাহর রহমতে আমি এখন খুব সুস্থ, আমার আর কোনো টেনশন নাই, আমি কোনো নেশার করি না। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে পরীক্ষা, কাউন্সিলিং ও চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে। এখানে আমাদের সব পরীক্ষা বিনামূল্যে করা হয়, ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমাদের একজন কাউন্সিলর আছে, সে মানসিক এবং সব ধরনের কাউন্সিলিং করে থাকে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত 2 বছরে প্রায় 1900 অ্যাম্পল ইনজেকটিভ ড্রাগ জব্দ করা হয়েছে। যে জিনিসগুলো নিয়ে ওরা নেশা করে থাকে মাদক সেবীরা, সেটা আমরা স্ট্রিক্টলি একদম রেস্ট্রিক্টেড প্রোডাক্ট হিসেবেই রেখেছি। এগুলোর জন্য আমরা নিয়মিত যে লাইসেন্সের ছাড়া, লাইসেন্স ব্যতীত কোনো প্রতিষ্ঠানে আমাদের যে এই পেথিরিন বলেন, পেথিরিনটা সরবরাহ করতে পারবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসা নয়, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানোই এই সংকট মোকাবেলার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ক্যারিবীয় দেশ জামাইকার পর কিউবায় আঘাত হেনেছে হ্যারিকেন মেলিসা। এর আগে দ্বীপ দেশ জামাইকায় ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি 5 মাত্রায় আঘাত হানলে সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বহু স্থাপনা। কিউবার পর হ্যারিকেনটি উত্তর পূর্বে বাহামা দ্বীপপুঞ্জ এবং বারমুডার দিকে যাবে। ওদিকে ঘূর্ণিঝড় মোন্থার তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জামাইকায় তাণ্ডব চালানোর পর কিছুটা শক্তি কমে ক্যাটাগরি 3 মাত্রায় কিউবার দিকে যায় হারিকেন মেলিসা। সেখানে আঘাত হানে 120 মাইল বেগে। কিউবার উপকূলীয় অঞ্চল থেকে অন্তত 7 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিউবার জনগণকে টেলিভিশনে সতর্কবার্তা দিয়ে সচেতন ও প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রেসিডেন্ট।
এর আগে ক্যারিবীয় দ্বীপদেশ জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আঘাত হানে। ক্যাটাগরি 5 মাত্রার এ সামুদ্রিক ঝড়টি 185 মাইল বেগে জ্যামাইকার দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায়। হারিকেনটি আঘাত হানার আগেই জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের মৃত্যু হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO ঘূর্ণিঝড় মেলিসাকে ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত এনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা, উপড়ে গেছে গাছপালা। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। একটি ভবনে বসবাস করেন 90টি পরিবার। তাদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে বিশাল এক ছাদ কৃষি, যেখান থেকে মিটছে ফুল, ফল আর সবজির চাহিদা। শুধু তাই নয়, সবুজের এই উদ্যোগটি এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত পারিবারিক মিলন কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার ওয়ারির 14 তলা ভবনের এই ছাদে 8,500 বর্গফুট জুড়ে গড়ে তোলা হয়েছে সমন্বিত এক ছাদ কৃষি। ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দার উদ্যোগে শুরু হলেও এখন এটি বসবাসরত 90টি পরিবারেরই একটি মিলন কেন্দ্র, যার মূল উদ্যোক্তা রেখা মালিক। এখানকার সবুজের সান্নিধ্য তাকে 70 বয়সেও রেখেছে উদ্যমী আর প্রাণবন্ত। সব ধরনের গাছই আছে, ঔষধি গাছ আছে, ফলের গাছ আছে, ফুলের গাছটা বেশি। সবাই মোটামুটি গাছ পছন্দ করে। তো এই আয়োজনের আরেকজন উদ্যোক্তা তসলিম উদ্দিন। ফ্ল্যাট বাড়ির নানা সীমাবদ্ধতা পেরিয়ে তিনি ছাদ কৃষিকে এগিয়ে নিচ্ছেন কৃষির প্রতি ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে। তো আমি অনেক সময় অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি। এরপরও আমি আমার মতো করে সবসময়, আমি যেহেতু প্রকৃতিকে ভালোবাসি, যার জন্য আমি এটা ছাড়ি নাই। এখানে অংশ নেওয়া প্রত্যেকটি পরিবারই পাচ্ছেন নতুন নতুন অভিজ্ঞতা, উপভোগ করছেন নিজের হাতে লাগানো সবজির স্বাদ আর পরিশুদ্ধ পরিবেশ। সবার সহযোগিতা আছে, আমরা শখের থেকেই করা আর কি। গাছগাছালি যেটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমরা যখন এখানে আসতে পারতেছি, সো উই ক্যান টেক দ্য ফ্রেশ এয়ার ফ্রম হিয়ার। সুউচ্চ ভবনের উপর এই সুবিশাল ছাদ কৃষির আয়োজনটি শত পরিবারের ইচ্ছার একটা ফসল। সরাসরি জড়িত আছেন কয়েকজন, তাদের আয়োজনে এই ভবনটির উপরে বাগানটি নির্মিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এসে বিভিন্ন জেলা শহরগুলোতে এরকম বড় বড় অট্টালিকা নির্মাণ হচ্ছে, যেগুলো অ্যাপার্টমেন্ট ভবন। তারা একটু সবাই একত্রিত হলেই এই জাতীয় কাজগুলো সম্প্রসারণ করতে পারে, কিন্তু এই কাজগুলোকে সম্প্রসারণ এবং টেকসই করার জন্য দরকার সরকারি গাছগাছালির জন্য সেবা। ঢাকার ওয়ারির কাদের ট্রপিক্যাল হাইটস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানি চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন ময়মনসিংহের ভোটাররা। যাকে ভোট দেবে সে শিক্ষিত হতে হবে এবং সৎ, যোগ্য এরকম লোক হইতে হবে। তো আমরা তো চাই যে ভালো একজন প্রার্থী হোক, যে সৎভাবে থাকতে পারে, সৎভাবে জনগণের কাজ করতে পারে। নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, জনগণকে নিয়ে চিন্তা করবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই সে ম্যান্ডেটে একজন প্রার্থী থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের কাজ করার জায়গা ছিল, আমাদের এয়ারপোর্টটি নির্বাচিত হওয়ার কথা ছিল, আমাদের বিভাগীয় একটি শহর হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল এই শহরের যা কিছু রাস্তাঘাট সেগুলোকে বিন্যস্ত করে একটি বিভাগীয় শহরের উপযোগী হওয়ার কথা ছিল। এইগুলো যেন তারা এখন ধরে ধরে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আইন জনগণের স্বার্থে কাজ করবে এবং উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। ওই ধরনের প্রার্থীদেরকেই মানুষ নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যায়
ক্ষমতার লোভে না পড়ে জনগণের স্বার্থে কথা বলে, এরকম লোক আমরা প্রত্যাশা করি। আমাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের প্রার্থী চাই। আমরা তাকেই চাই যে দেশের সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এমন একজন সরকারি প্রার্থীকে আমরা চাই। প্রার্থী হিসাবে যিনি সৎ, মেধাবী এবং আমাদের সমাজের জন্য কাজ করবেন, যেন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এই সবগুলো যেন নির্মূল হয়ে যায়, ভবিষ্যতে যেন মাথাচাড়া দিতে না পারে। এমন একজন মানুষ নির্বাচিত হবেন যে যার কাছে আমরা খুব সহজে তাকে অভিভাবক হিসাবে আমরা পাব। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের স্বার্থ বাদ দিয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। উনি বাংলাদেশের কোনো প্রতিনিধি না ডক্টর ইউনূস, উনি বিদেশি এজেন্টদের প্রতিনিধিত্ব করেন, এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং ওনার মুখে বাংলাদেশের স্বার্থ হচ্ছে অন্য স্বার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। দেশের মানুষ যেন সচেতন হয়, তার হাতে বিদেশি বিভিন্ন শক্তিগুলো আছে এবং ডক্টর ইউনূসের সাথে দেশের মানুষ নাই, এই জন্যই উনি বিদেশিদের উপর ভর করছে এবং খুব স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিদেশিদের দিয়ে দিচ্ছে। দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনূসকে জেলে পড়বো আমরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIIR আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কার্যকর হতে যাচ্ছে বলে জানানো হয়েছে বিটিআরসির সংবাদ সম্মেলনে। এর মাধ্যমে আগামীতে বন্ধ হবে অবৈধ মোবাইল সেট, তবে এটি বাস্তবায়নের আগে দেশের সক্রিয় থাকা সকল মোবাইল চালু থাকবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দেশের 73% ডিজিটাল জালিয়াতি হয় অনিবন্ধিত মোবাইল সেট থেকে। এটি চালু হলে অপরাধ কমে আসবে। সে সময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা গোয়েন্দা বাহিনী, যারা ইন্টেলিজেন্স সংগ্রহ করে, যারা মামলার বিপরীতে তদন্ত কাজ করেন, MFS সংক্রান্ত অপরাধের ভুক্তভোগী হন, যৌন নির্যাতন, হয়রানি, ইম্পারসনেটিং কল ইত্যাদির যারা শিকার হন, তাদের প্রত্যেকেই এই অবৈধ মুঠোফোনের কারণে ভুক্তভোগী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। বাংলাদেশ সেনাবাহিনী নবগঠিত এয়ার ডিফেন্স করে প্রথমবারের মতো কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে। হালিশহর সেনানিবাসের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে এয়ার ডিফেন্স করে প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। এর আগে একই স্থানে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। সে সময় তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পরে দুটি কুচকাওয়াজের মাধ্যমে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে অভিবাদন জানান আর্টিলারি কোর ও এয়ার ডিফেন্স কোরের সদস্যরা। স্বাগত বক্তব্য দুই মেজর জেনারেল দুটি কোরকে আধুনিকায়ন ও উপযোগী করতে অস্ত্রে সজ্জিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সমরাস্ত্র সংযোজন ও উন্নত প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলেও তারা জানান। বিগত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়ন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আর্মি এয়ার ডিফেন্স কোর প্রতিষ্ঠা লাভ করে। আমি কথা দিচ্ছি, আপনাদের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। আপনারা আমার প্রতি যে আস্থা স্থাপন করেছেন, আমি সর্বাবস্থায় তার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ কোরিয়া অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। ট্রাম্পের সফরকে ঘিরে সাউথ কোরিয়ায় বিক্ষোভ হয়েছে, আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী দেশ নর্থ কোরিয়া। নিটোল টাটা বিশেষ সংবাদ।
পঞ্চগড়ে মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার করা হয়েছে। বোদা উপজেলার ঝলইশার সিঁড়ি ইউনিয়নের নতুনহাট এলাকায় বনরুইটিকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগ। বিশেষ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে বিরল প্রজাতির এই বনরুইটি রাজধানী আগারগাঁওয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে বনরুইটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা থেকে একটি বনরুই উদ্ধার করা হয়েছিল। কৃষি সংবাদ। সংকট না থাকলেও কিছু দুর্নীতিবাজের কারণে সারের কৃত্রিম সংকট হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, সার আমদানি বাড়লেও দাম বাড়ানো হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই সার বিতরণ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। এই নীতিমালা হলে রাজনৈতিক পরিচয়ে কেউ সারের ডিলারশিপ পাবে না। উৎপাদন বেশি হওয়ায় এবার পেঁয়াজ আমদানি করতে হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। কিছু কিছু দুর্নীতিবাজ আছে যারা সমস্যা করে। আর এখন এই যে সারের যে দাম, এখন কিন্তু সারের দাম নিম্নমুখী, আর আমাদের এখন সারের কোনো সংকট নেই। নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে, আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে। এটা হয়তো আমরা শীঘ্রই এটা আমরা কার্যকরী করি। এবার আমনের উৎপাদনও খুবই ভালো, কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর ক্ষেত্রে। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো। শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে, যে সময় পুরাটা আসবে সেই সময় দেখবেন দাম আরো কমে যাবে। এবারে প্রকৃতি সংবাদ। সিলেটের জৈন্তাপুরে পাখির মাংস বিক্রি করায় দুটি হোটেল সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তারাহাটিতে যৌথ অভিযান পরিচালিত হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় শাহপরার এবং তানভীর নামে দুটি খাবার হোটেলে সিলগালা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সোনার বাংলা রেস্টুরেন্টকে 20,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের 27 বি ইউনিটের সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন টিকিট সিস্টেম উদ্বোধন হয়েছে। এই সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন টিকিট সিস্টেম চালু করা নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই সহজে টিকিট নিতে পারবেন, যা তাদের সময়, পরিশ্রম ও অর্থ সাশ্রয় করবে। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন বিরতির পর। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে 19 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত তারুণ্যের উৎসব গ্রাহক সেবা পক্ষ পালনে নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে তরুণদের জন্য প্রচলিত বীমা পরিকল্পনা বিষয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেসের অডিটোরিয়ামের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়। আলোচনায় ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডিরেক্টর ডক্টর একরামুল হক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আবু বকর সিদ্দিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ অন্যরা। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কক্সবাজারে চালু হলো একেএস ডায়াগনস্টিক সেন্টারের 7ম শাখা। শহরের কেন্দ্রীয় জামে মসজিদ রোডে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান একে শামসুদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী। সে সময় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস খান, ফাউজিয়া খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুমাম কাদের চৌধুরী, পরিচালক অ্যান্ড্রু স্মিথ, নির্বাহী পরিচালক নোমানুর রশিদ ও অন্যরা। উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। খেলার খবর।